আহা আজি এই বসন্তে কত ফুল ফোটে কত পাখি গায়। প্রিয় দর্শক, আপনাদের সকলকে বসন্তের শুভেচ্ছা। একই সাথে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের পর্দায় আপনাদেরই প্রিয় আয়োজন ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনের আজকের পর্বে। আজকের দিনটি আমাদের সকলের জন্য ভীষণ আনন্দের। আজকে একই সাথে ভালোবাসা দিবস এবং একই সাথে বসন্ত। তাই আজকে তারকা কথনের সেটে আমরা যাদেরকে আমন্ত্রণ জানিয়েছি তারা যেরকম একই সাথে আছেন অনেক দিন ধরে ভালোবাসার বন্ধনে, এবং বসন্তে আসলে তারা সবসময় শুধুমাত্র বসন্তের দিন নয়, তারা সবসময় বাসন্তী, তারা সবসময় সবুজ, তারা সবসময় রঙিন। সেই রঙিন জুটিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আজকে তারকা কথনের সেটে, এবং আপনাদেরকে সঙ্গে নিয়ে আমরা আজকের এই দিনটি উদযাপন করব এবং তাদের কাছ থেকে শুনবো বসন্তের গল্প, তাদের কাছ থেকে শুনবো ভালোবাসার গল্প। তারা একে অপরের সাথে ভালোবাসার বন্ধনে আবদ্ধ এবং তারা একই সাথে ভালোবাসায় সিক্ত হয়েছেন তাদের কণ্ঠের মাধ্যমে, তাদের গানের মাধ্যমে সমগ্র বাংলাদেশের বাংলা ভাষাভাষী বাংলা গান প্রেমী মানুষদের কাছ থেকে। দর্শক, চলে যাচ্ছে আমাদের অতিথিদের কাছে। আমাদের সঙ্গে আজ রয়েছেন সঙ্গীত শিল্পী রফিকুল আলম এবং আমাদের সঙ্গে রয়েছেন সঙ্গীত শিল্পী আবিদা সুলতানা। স্বাগত আপনাদেরকে, ভালোবাসা দিবসের শুভেচ্ছা, বসন্তের শুভেচ্ছা। ভীষণ সুন্দর লাগছে দুজনকেই, এবং ভালোবাসার শুভেচ্ছা যখন মুখে জানালাম, শুধু তো মুখে জানাতে হবে না, কারণ আপনারা দুজনে আমাদের ভীষণ প্রিয়। তাই চ্যানেল আই পরিবারের পক্ষ থেকে ভালোবাসা দিবসে আপনাদের জন্য একগুচ্ছ লাল গোলাপ দিয়ে দুজনকে সেটা শুভেচ্ছা জানাই। আমরা তো গল্প করব, বসন্তের গল্প হবে, ভালোবাসার গল্প হবে, শুনবো আপনাদের কাছ থেকে। আগে একটু শুনি, এখন আজকে তো দুইটি দিবস, মানে দুইটি বিশেষ ক্ষণ একই দিনে, তো দুজন তো একসাথে আছেন। ভালোবাসা দিবস উপলক্ষে আজকের পরিকল্পনা কি আপনাদের, সেটা দিয়ে শুরু করি। ভালোবাসা দিবস আমি বলি, হ্যাঁ, তেমন কোনো পরিকল্পনা ভালোবাসা দিবস জুড়ে হয় না। যেমন না, ফাল্গুনের কথা আগে বলি। পয়লা ফাল্গুনে তেমন কোনো পরিকল্পনা, আগে তো অনুষ্ঠান থাকতো, এখনও মাঝে মাঝে অনুষ্ঠান থাকে, আর ফুল দেয়া নেওয়া হয় এই। আর ভালোবাসা দিবসে যেটা হয়, আমরা বাইরে খেতে চলে যাই, আমার ছেলের বউ, আমরা বাইরে চারজন একসাথে খেতে যাই। তো সেক্ষেত্রে আজকে কি রফিকুল আলম ফুল দিয়ে দিনটি শুরু করেছে? হ্যাঁ, ফুল দিয়ে। আচ্ছা, রফিকুল আলম, আপনার কাছ থেকে শুনি, ভালোবাসা দিবস, ফাল্গুন, এই সব কিছু তো এখন একদিনে হয়ে গেছে। আপনাদের সেই সময়টা এটা কিন্তু একদিনে ছিল না, দুদিনে। তো তাহলে উদযাপনটা কি বেড়েছে নাকি একটু দুদিনের জায়গায় একদিন হয়ে কমে গেছে? না, এই যে ভালোবাসা দিবস বলো, বিশেষত ভালোবাসা দিবস, এই কনসেপ্টগুলো নতুন, বেশি দিনের নয়, বছর 15-20 থেকে সারা পৃথিবীতে এই জিনিসগুলো হচ্ছে। এইটাকে আমি অত্যন্ত সাধুবাদ জানাই যারা এই উদযাপনগুলোর উদ্যোগ নিয়েছেন, নাম দিয়েছেন ভালোবাসা দিবস, হ্যাঁ, মাতৃদিবস, পিতৃদিবস, এগুলো সত্যি খুব ভালো। এগুলো মানুষ তো জীবনকে সুন্দর করবার জন্য নিরন্তর চেষ্টা করে, এইগুলো জীবনকে সুন্দর করবার জন্য একটা উপাদান। ফলে আমার কাছে এই ভালোবাসা দিবস নিয়ে অনেকে অনেক কথা বলে যে ভালোবাসা কি একদিন, না তা নয়। ভালোবাসাকে বিশেষভাবে আমি যদি মনে করবার জন্য কোনো আয়োজন করি, অসুবিধাটা কোথায়? তাই আমি খুবই ভালো লাগে ভালোবাসা দিবস। প্রত্যেক ভালোবাসা দিবসে আমরা কিছু না কিছু করে থাকি, এই আর কি। আর পহেলা ফাল্গুনটা কিন্তু আমাদের দেশে অনেক আগে থেকে পালিত হয়, বিশেষ করে যারা একটু শিক্ষিত, একটু আলোকিত মানুষ, সাধারণ মানুষরা হয়তো অতখানি করেন না, কিন্তু পয়লা ফাল্গুন কিন্তু আমাদের বাংলাতে একটা উদযাপনও ছিল। মানে কি বলবো, যারা হতদরিদ্র মানুষ তারাও কিন্তু এই ফাল্গুনে কিছু একটা রান্না বান্না করে খেত, এই ধরনের হতো। আর আমরা যারা আগে স্কুলে বা কলেজে থাকতাম, তখন হয়তো 15 দিন ধরে রিহার্সাল চলতো, পয়লা ফাল্গুনে কি গান হবে, কি খাওয়া হবে, এগুলো বাসায় বসন্ত বরণ অনুষ্ঠান, বসন্ত বরণ অনুষ্ঠান রীতিমতো ভালোভাবে আয়োজন করে হতো, এখনো হয়। বিটিভিতে তো খুব বেশি হতো। স্কুল, বিশেষ করে স্কুল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে খুবই ভালোভাবে আয়োজিত হতো, এখনো কিছু কিছু হয়। পহেলা ফাল্গুন বলি কিংবা বসন্ত বরণ, বসন্তের রূপ রস গন্ধে আমরা সকলেই বিমোহিত হই, সকলেই ভালোবাসায় সিক্ত হই এই সময়টাতে। আপনারা দুজনের
কণ্ঠে দুজনের গানে মুগ্ধ হয়েছেন, একে অপরের প্রতি ভালোবাসার অনুভবটা করেছেন। একটু প্রথম পরিচয়টায় যেতে চাই, কিভাবে ভালোবাসার এই সম্পর্কটা শুরু হলো? ভালোবাসার সম্পর্ক তো প্রথম পরিচয় হয়নি। প্রথম পরিচয় হয়েছিল একটা মিউজিক কনফারেন্সে। এটা আমি বলেছি অনেকবার যে মিউজিক কনফারেন্স হয়েছিল বোধহয় 73 না 74-এ স্টেডিয়ামে। তখন অনেক শিল্পী এসেছিল ইন্ডিয়া থেকে, পাকিস্তান থেকে। সেখানে আলাপ করে দিয়েছে লাকি আখান ভাই, আলাপ করে দিয়েছিলেন রফিকুল আলমের সঙ্গে। ওই তখনই তারপরে আলাপের পরে কিন্তু আমরা আরো গল্প জানি, গানের সূত্রে আপনারা কক্সবাজারে গিয়েছেন, সেখানে একসাথে তারপরে অনেক গান করেছেন এবং সেই গানগুলো পরবর্তীতে অনেক বেশি জনপ্রিয় হয়েছে, অনেক দর্শক প্রিয় হয়েছে। সেই গল্পগুলো একটু শুনি আপনাদের কাছ থেকে। রফিকুল আলম, আপনার কাছে যাই। মানে তুমি কি বলছো, পরিচিতির গল্প না গানের গল্প? দুইটাই, আপনাদের তো দুইটাই একসঙ্গে। আমাদের হয়েছে কি ওইভাবে ঘনিষ্ঠতা হয়েছে, এটা ঠিক, কিন্তু তারপরে যেহেতু আমরা একই পেশায়, তাই কোনো না কোনোভাবে দেখা হয়ে যেত। হ্যাঁ, সেখানে ভাবের আদান প্রদান হতো, ভালোবাসার কথা হয়তো খুব একটা বেশি হতো না, কারণ সত্যি সত্যি আমরা গান নিয়েই তখন এত বেশি ব্যস্ত ছিলাম। তারপরে অবসর সময় দুজনের সঙ্গে আলাপচারিতা হতো। গান, আমাদের প্রথম গান হলো একটা, একসঙ্গে গান করলাম, খুব চমৎকার একটা গান করেছিলাম। তাতেই মীর কাসেম খান সাহেব, আমাদের শ্রদ্ধেয় মীর কাসেম খান সাহেব। ওটা কি পয়লা বৈশাখের গান ছিল? পয়লা বৈশাখের গান ছিল, হ্যাঁ, পয়লা বৈশাখের গান ছিল, দুজনে একসঙ্গে। রফিকুজ্জামান সাহেব লিখেছিলেন, খুব সুন্দর একটা মিষ্টি একটা গান। দূরের আকাশ, রূপবতী নদী, সবুজ কোমল বন, তোমাদের বুকে ছড়িয়ে দিলাম প্রাণের সম্ভাষণ। এরকম একটা গান, এবং সত্যি সত্যি ওই একই স্টুডিওতে তখন ঢাকা বেতারের স্টুডিওগুলো ছোট ছোট স্টুডিও ছিল, ঘনিষ্ঠতা হওয়ার সুযোগ ছিল, এইভাবে হলো। তারপরে খুব দ্বৈত আমরা একসঙ্গে খুব গান খুব কমই করেছি, খুব কম। তবে একই মঞ্চে কিংবা একই অনুষ্ঠানে গান করতে হয়েছে, বিভিন্ন রকমের গান। যেমন দেখা হতো, যেমন ধরো ভালোবাসার একটা গান, সেটাও বোধহয় 76-এর দিকে হবে, না তার উপরে। দখল বলে একটা ছবিতে সত্যদা আমাকে দিয়ে গান করালেন, একটা চমৎকার ভালোবাসার একটা গান, একটু করছি আমি। ভালোবাসা এমন একটি গান, কথায় আর সুরে বাঁধা, কথায় আর সুরে বাঁধা, যেন দুটি প্রাণ, যেন দুটি প্রাণ। ভালোবাসা এমন একটি গান, ভালোবাসার মধ্যে দিয়ে গান হয়ে গেল একটা। আপনারা এত গান করেছেন এবং আজকে যখন আড্ডা দিতে বসছি তখন গানটা যেন ভেতর থেকে চলেই আসছে, কারণ গানের মাধ্যমেই তো আপনাদের এই পথযাত্রা। দারুণ একটি জুটি আপনারা। আপনাদের আরো অনেক গান রয়েছে, আমাদের চ্যানেলে আর্কাইভেও আপনাদের গাওয়া কিছু গান রয়েছে, সেইখান থেকে আমরা আপনাদের এই গানের কিছু অংশ দর্শকদেরকে সাথে নিয়ে দেখে আসবো। আশা ছিল মনে মনে, প্রেম করিব তোমার সনে, তোমায় নিয়ে ঘর বাঁধিব গহীন বালু চরে, গহীন বালু চরে, গহীন বালু চরে। দর্শকদের উদ্দীপনায় বলে দিচ্ছে আজকে গানগুলি কতটা তাদের প্রাণ ছুঁতে পেরেছে। বিদেশের বোধহয় সম্ভবত কাতারে চ্যানেল আইয়েরই একটা বিশাল আয়োজন হয়েছিল, ওখানে আমরা গানগুলো গেয়েছিলাম। এবং এই গানটা, যেটা দ্বিতীয় গানটা, শেষ গানটা বাজলো দ্বৈত, এইটাই আমাদের জীবনের প্রথম দ্বৈত গান। আচ্ছা, ইতিহাসটা একটু বলি নাকি? হ্যাঁ, গল্পটা বলি। এটা হলো কি, আমরা দ্বৈত গান কিন্তু খুব কম করেছি, অত বেশি গাওয়া হয়নি, যদিও একসঙ্গে অনেক গান গেয়েছি। এটা হলো কি, আমাদের বিয়ের সময়
এটা বলেছি বহুবার, সত্যদা, আমাদের সত্য সাহা, আমাদের শ্রদ্ধ সঙ্গীত পরিচালক, উনি বললেন যে তোমাদেরকে আমি বিয়েতে কোনো গিফট দেব না। সত্যি সত্যি উনি এলেন, হাতে কিছু কোনো গিফট নেই। তারপর বললেন যে কিছুদিন মধ্যেই বলে যে এমন একটা গিফট তোমাদের উপহার দেবো যেটা সারা জীবন থেকে যাবে। অর্থাৎ ফিল্মে একটা, তিনি যখন ছবি করছিলেন, উজান ভাটি ছবি করছিলেন, ওটা আমাদের দুজনকে এই গানটা গাওয়ালো। এই গানটা গাইছি। এবং সত্যি এবং সত্যি থেকে গেল। হ্যাঁ, এবং এই জিনিসটা আমি তাকে চিরকাল স্মরণ করব। তিনি গানটা লিখেছিলেন গাজী ভাইয়ের লেখা, উজান ভাটি ভাটি ছবিতে। সুন্দর একটা গান, চমৎকার একটি গান। শুধু এই গানটি নাও, আরো অনেক যে গানগুলি আমরা দেখলাম আর্কাইভ থেকে, প্রত্যেকটি গানই কিন্তু ভীষণ রকম জনপ্রিয়। এবং সেই জায়গাটা থেকে যদি একটু জানতে চাই, গানের একটি কথা ছিল যে গহীন বালুচরে তার জুটি বাঁধার একটি প্রত্যাশার কথা গানের মাধ্যমে আমরা শুনছিলাম। রফিকুল আলম, আসলে কি এরকম কোনো পরিকল্পনা আগে থেকে ছিল? না, ওই সময়টা আসলে বয়সটা এমন থাকে, মনে হয় যেন তোমার সঙ্গে আমি বেলি ফুলের মালা পরে বিয়ে করব, তোমার সঙ্গে আমি গাছতলায় থাকবো, গহীন বালুচর। স্বপ্নের একটা সময় তো অনেক কিছু আসে ওই সময়, মানে ঠিক তাই, অনেক কিছু আসে। এবং সেই স্বপ্ন থেকে বাস্তবতায় গহীন বালুচর না হলেও এই ঢাকা শহরে আপনাদের খুব সুন্দর একটি সংসার, খুব গুছানো একটি সংসার, একসাথে এত বছরের এই পথ চলা আপনাদের, সেটা নিয়ে আসলে দুজনের কাছ থেকে একটু যদি জানতে চাই যে সঙ্গীত শিল্পী হিসেবে আপনারা তো অনবদ্য, সেটা নিয়ে আমরা সকলেই একেবারে জানি। আর কি গুণ একে অপরকে মুগ্ধ করেছে একসাথে থাকার সময়? যদি জানতে চাই রফিকুল আলমের কোন গুণটি আবিদা সুলতানাকে মুগ্ধ করে? মুগ্ধ আমি বলি, যেটা আমি বললাম যে ওই বয়সটা, ওই সময়টা রোমান্টিসিজম কাজ করে। প্রেমিকের যেটাই দেখি সেটাই ভালো লাগে, যেটা করে সেটাই ভালো লাগে, কথা বললে ভালো লাগে, গান গাইলে ভালো লাগে, তার প্রতিটি আচরণ ভালো লাগে। কিন্তু বিয়ের পরে হয় কি, ব্যাপারটা দায়িত্বের মধ্যে চলে আসে, আর অনেক কিছু নতুন করে আসে, বিশ্বাস, দায়িত্ব, তারপর সংসারের যাবতীয়। তো তার মানে এই না যে ভালোবাসাটা কমে যায়, ভালোবাসাটা এক পাশে হয়ে যায়, আরো অনেক কিছু অ্যাড হয় তার সাথে। তো যেমন স্যাক্রিফাইস বা দেখাশোনা, যেমন টেক কেয়ার, অসম্ভব ভালো টেক কেয়ার করে, অসম্ভব ভালো সমস্ত কিছু মানে করে, আমার কিছু চিন্তাই করতে হয় না। বাজার করে সেটা বলো না। হ্যাঁ, বাজার করার মতো একটা জিনিস যদি একটা পুরুষ করে। বাজার করে একটা সমস্যা হলো কি, বাজার এটার সঙ্গে এটা যাবে, এটার সঙ্গে এটা, এভাবে মিলিয়ে আনে, এটা কিন্তু করা যাবে না। হ্যাঁ, তো এগুলো তো বাজার না, আর যে কোনো ছেলের খুব ভীষণ খেয়াল। বাজার করার প্রসঙ্গ যখন আসলেও আমরা কিন্তু এটাও জানি রফিকুল আলম খানিকটা একটু ওটা বলেই ফেলো। যেমন ধরো, আমি একটু ওটা নিয়ে বলতে পারো। হ্যাঁ, ওটা ওই যে বাজারে গাড়ি ফেলে চলে এসেছিলাম, দুইবার গাড়ি ফেলে চলে এসেছিলাম। এগুলো পার্ট অফ লাইফ। প্লেনের ভিতরে জুতা খুলে মোজা পরে বেরোয় আসছে, তারপর ইমিগ্রেশন ক্রস করার পরে, হ্যাঁ পায়ে ঠান্ডা লাগছে কেন গো, কি হলো গো, তারপরে পায়ে জুতা নেই, ততক্ষণে প্লেন চলে গেছে। তারপর আমার ছেলে, এখন নতুন একটা অনুষঙ্গ যোগ হলো সংসারে, সন্তান এলো, ছেলে এলো, তাকে টেক কেয়ার করা, তাকে রেজ করা, এই কাজগুলো আমরা দুজনেই খুব, আমি বলবো সেখানে যদি একটু আসি তাহলে স্ত্রী হিসেবে এবং মা হিসেবে আবিদা সুলতানাকে 10-এ কত দেবেন না? 10-10ই দাও। 10-10। আর আবিদা সুলতানার কোন গুণটি আপনাকে মুগ্ধ করে সবচেয়ে? এগুলো হয় কি জানো, ওই যে ও যেটা বললো এটাই ঠিক, নির্দিষ্টভাবে বলা যায় না যে এই কারণে আমার স্ত্রী কিংবা আমার প্রেমিকাকে আমি খুব পছন্দ করি। তার সামগ্রিক বিষয় থাকে, হ্যাঁ, যেটা অপছন্দের বিষয় তো থাকেই, কিন্তু পছন্দের বিষয়গুলো বেশি না থাকলেও তার দুজনে মিলিতভাবে থাকা যায় না। সেই তবে এ কথা ঠিক, তো প্রথম আমার আকর্ষণ এসেছিল তার গানেই। আচ্ছা, গান সাবিনা ইয়াসমিন তখন খুবই জনপ্রিয়, কিন্তু পাশাপাশি রুনা লায়লা তখনও আসেননি, শাহনাজ রহমতুল্লাহ, কিন্তু দেখলাম যে একটা নতুন ধরনের কণ্ঠ, হ্যাঁ, খুব যেটাকে আমরা মেলোডির কথা বলে থাকি, অর্থাৎ সুর প্রাধান্য দিয়ে গান গাওয়া, সুরের দিকে ভালো করে নজর দেওয়া, এটা আমাকে খুব মুগ্ধ করেছিল অন্যান্য শিল্পীর চাইতে। এটা ঠিক।
তাহলে মুগ্ধতার আরো অনেক কারণ রয়েছে নিশ্চয়ই, আমরা হ্যাঁ, সেগুলো অবশ্যই। শুনবো। না, তারপরে আমি বলি সংসারের কথা যখন বলছিলাম, সংসার আরো কিছু প্রয়োজন হয়, যেমন দুজনের প্রতি দুজনের বিশ্বাস, দুজনের সংসারের আস্থা। প্রতি কর্তব্য, আস্থা, এগুলো সবকিছু কিন্তু মানে নির্ভর করে আমি কতটুকু স্যাক্রিফাইস করলাম, সে কতটুকু স্যাক্রিফাইস করলো, একটা এগুলো matter টোটাল করে। কেমিস্ট্রি এখানে থেকে যায়। Exactly. এই যে স্যাক্রিফাইস করা কিংবা একসাথে থাকতে গেলে তো অনেক কিছু ফেস আর করতে, কিছু অনেক ছাড় ধরনের দিতে হয় তো। পরিস্থিতি আসে এবং নানান ধরনের চ্যালেঞ্জও আসে। তো দুজনের একসাথে এই পথ চলায় চ্যালেঞ্জের জায়গাটা কতটুকু ছিল বা কেমন ছিল আপনার? চ্যালেঞ্জের জায়গা আমি বলি আমার জন্য অতটা ছিল না, কারণ যদি রফিকুল আলম বাইরের কোনো মানুষ হতেন, এখানে এত দেরি হলো কেন, রেকর্ডিংয়ে এতক্ষণ লাগার কথা না, একটা গান তো 5 মিনিটেও লাগে না, মানে 6-7 ঘন্টা কেন লাগবে? অনেক সময় এমন হয় যে স্টুডিওতে গিয়ে আমার বসে থাকতে হয় খামোখা, এরকমও হয়, হয়তো কোনো কারণে মেশিন ডিস্টার্ব করছে বা এগুলো, তো এগুলো জবাবদিহিতা নেই, কারণ রফিকুল আলম জানেন যে ওখানে এই কারণে দেরি হতেই পারে, তারপরে বিশ্বাসটা থাকে, তো সেই জন্য। এই প্রসঙ্গে রফিকুল আলম আপনি কি বলবেন? দুজনের একসাথে চলার এই যে সুন্দর মুহূর্ত কাটানো কিংবা একসাথে সুন্দরভাবে থাকা, সুখে থাকা, এটার পেছনে তো অনেক ধরনের চ্যালেঞ্জ। এটা আরেকটা বিষয় কিন্তু আমি খুবই দৃঢ়ভাবে বিশ্বাস করি যে পারিবারিক একটা যে ট্র্যাডিশন থাকে না ইংরেজিতে যেটাকে বলে, সেটাও কিন্তু একটা ফ্যাক্টর। অবশ্যই। হ্যাঁ, আমার পরিবারের অতীত ইতিহাস যদি উড়নচণ্ডী ইতিহাস হয়, তার প্রভাব আমার উপর পড়বেই। সেইটা আমাদের দুটি ফ্যামিলিতেই খুব চমৎকার প্রভাব পড়েছে। দুটি ফ্যামিলিতেই সচ্ছলতার মধ্যে মানুষ হওয়া, দুটার পরিবারেই শিক্ষিত লোকের সংখ্যা বেশি, সংস্কৃতিবানের সংখ্যা বেশি, এটা একটা বিরাট সহায়তা হয়েছে। এটাও কিন্তু ঠিক। কারণ সহনশীলতাটা শুধু যুক্তি দিয়ে কিংবা দাবি দিয়ে হয় না, সহনশীলতা আরও সামাজিক অনেক ফ্যাক্টর থেকে আসে, আমার কাছে মনে হয়েছে। একদমই তাই। এবং দাম্পত্য জীবন মানে দাম্পত্য কলহ, এটা তো খুব অনিবার্য একটা বিষয় বলা হয়ে শুধু থাকে। তো তুমি দাম্পত্য জীবন কেন বলছো? আমার ছেলের সঙ্গে যে কলহ হয় না কিংবা হবে না, হ্যাঁ, কিংবা আমার প্রেমিকার সঙ্গেই যে কলহ হবে না তা তো নয়। হ্যাঁ, কলহ বিষয়টা অন্য। হ্যাঁ, মতের অমিল মানে হওয়া, মতের অমিল তো হবেই, হয় এটা, তো এটা ওইভাবেই ইচ্ছার অমিল। তবে সেক্ষেত্রে সেটার স্থায়িত্ব কতক্ষণ হয়? ওটা ডিপেন্ড করে আসলে, মানে যে কি বললে, কিসের দাম্পত্য কলহের দাম্পত্য স্থায়িত্ব। কলহের ডেপথটা কতখানি সেটা বুঝে। সেক্ষেত্রে দুজনের মধ্যে একটু খুনসুটি বা অভিমান হলে পারে রাগটা ভাঙাতে আসে কে সবার শুরুতে? ভাঙানোর কোনো ব্যাপার নেই। আমার ছেলে যেমন বলে যে, ছেলে কোনো ইন্টারভিউতে বলেছিল যে যখন মার বাপুন দেখি কথা বলে না, অনেকদিন কথা বলে না, তো কি হয়েছে জানি না, আমাদের অবশ্য ওরকম ঝগড়া হয় না যে বাইরের কেউ বুঝতে পারে, তো আমার ছেলে বলে আমি দোয়া করি একসাথে একটা শো আসে না কেন, একসাথে শোতে গেলে দুজন হাসতে হাসতে ঘরে ঢুকে ওইভাবে হয়ে যায়। বাহ। এবং যদি এবার একটু গানের প্রসঙ্গে আসি, দুজনের গানেই দুজনে মুগ্ধ হয়েছেন আমরা। রফিকুল আলম তো বললেনই, আপনিও বিভিন্ন ইন্টারভিউতে বলেছেন যে তার কণ্ঠ, তার গান আপনার ভীষণ ভালো লেগেছিল সেই সময়, এবং একসাথে এত গান করেছেন। প্রথম গানটাই এত বেশি জনপ্রিয় হয়েছে, আমরা শুনলাম কিছুক্ষণ আগে। আসলে সেই জায়গাটা থেকে দুইজনের গানের যে চর্চাটা নিশ্চয়ই ঘরে হয় যখন, তখন কি দুইজনের সমালোচনার জায়গাটা থাকে না, অনুরাগী হিসেবে ব্যাপারটি কাজ করে? বলবো আমি, আমার চর্চার সময়টা, চর্চার জায়গাটাতে প্রবেশ নিষেধ, কথা বলা নিষেধ। আচ্ছা, চর্চা উনি যখন চর্চা করে আমি কোনো ডিস্টার্ব করি না, ওনার মতো চর্চা করে আমি আমার মতো, কিন্তু গান হয়ে গেলে বা গানে যাওয়ার আগে বা সেটা হয়, সেটা এখানে এমন করবা, এই গানটা সিলেক্ট করবা বা এই গানটা, এগুলো খুব মানে আমরা দুজন করি, মতামত আমাকে দেন, এটা খুব সাহায্য করে কিন্তু, অবশ্যই হেল্পফুল এটা। হ্যাঁ, এবং দুজনেই যেহেতু গানের সঙ্গে সম্পৃক্ত, ধরিয়ে দেওয়ার বিষয়টা খুব পরিষ্কার হয় এবং এটা সহায়ক হয়। তবে একটা মতবাদ চালু আছে যে একই পেশায় থাকলে মানুষের জীবন আনন্দময় হয় না। হ্যাঁ, তা কিন্তু আমি মনে করি না। সেটা নির্ভর করে, যেটা আমি আমার নিজস্ব তত্ত্ব, একটা নিজস্ব থিওরি, যে এটা নির্ভর করে যে যখন আমি আমার ক্ষমতা সম্পর্কে, আমার গুণাবলী সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা যখন থাকবে,
তখন কিন্তু এই অসুবিধাটা হয় না। যেমন ধরো আমি সত্যি কথা, অনেকেই প্রশ্ন করে আমাকে, তোমার চ্যানেল আইতে ওই জিজ্ঞেস করছে আপনি জনপ্রিয় না আপনার স্ত্রী জনপ্রিয়? আমি অবশ্যই সেই জনপ্রিয়, এবং জনপ্রিয়তার মাপকাঠি তো আর শুধু গান দিয়ে হয় না। মানুষ পছন্দ একটা জায়গায় গিয়ে কে প্রথম তাকে দেখে উইশ করলো যে আপা কেমন আছেন, খুব ভালো লাগছে, এমনি ফলে জনপ্রিয়তা জিনিসটা মাপকাঠিটা আলাদা, হ্যাঁ, সেটাও প্রভাবিত করে। এটা দুজনকে মানে যখন জাজ করা যায় যে আমি এই, সেটা উনিও বুঝতে পারে যে আমি এই, তো যার জন্য মানে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হয়। এবং এখন যে যুগে আমরা আছি, আপনারা এক যুগ থেকে একসঙ্গে রয়েছেন, এখন আবার ভিন্ন রকম যুগ, প্রেমের ধরনটাও কিন্তু অনেকটা পাল্টেছে। এখন দেখা যেত যে আগে দেখা যেত চিঠি লেখালেখি হতো, প্রেমের ধরনটাও সেরকম ছিল এবং আত্মার একটা অদ্ভুত সংযোগ ছিল। এখন ডিজিটালাইজেশনের এই যুগে আমরা দেখি টেক্সটিং এ বা ওভার ফোন এরকমই, এখন তো চিঠির ব্যাপারটাই নাই। তো সেক্ষেত্রে আপনারা চিঠি লেখালেখি ছিল ওই সময়? চিঠি ছিল না, শুধু গায়ে হলুদ যখন হয়, গায়ে হলুদের আগে ও রাজশাহীতে গেল, আমি বললাম যে প্রেম করলাম, চিঠি পেলাম না, এটা কেমন করে হয়, এটা তো এই বিয়ে হতে পারে না। পরে রাজশাহীতে গিয়ে আমি রাজশাহী যাওয়ার পরে একটা চিঠি চাই, আমি তো চিঠি দিয়েছিল। আচ্ছা, তা ওটাই প্রথম এবং ওটাই শেষ। চিঠির উত্তর কি পেয়েছিলেন রফিকুল আলম? না, ও রফিকুল আলম দিয়েছিলেন চিঠি। আচ্ছা, তো আমি উত্তর ঢাকা এসে হাতে হাতে দিয়েছিল। আর এখন এসে নিশ্চয়ই টেক্সটিং এর তো কথা হয়? অবশ্যই, অনবরত পাশের ঘর থেকেই হয়। হ্যাঁ, টেক্সট হয়। এখন তো এটাই সিস্টেম। কিন্তু আমি যেটা সবসময় বলি যে জেনারেশনের বাচ্চারা প্রেমের চিঠি লিখলো না, প্রেমের ওই শরৎচন্দ্র, অবশ্য আমরাও অত পড়িনি শরৎচন্দ্র বা প্রেমের গল্প, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমের গল্প বা এগুলো পড়ছে না, প্রেমের চিঠি লিখছে না। ওটা প্রেম কি করে হয়? ওটা প্রেম না, টেক্সটের মাধ্যমে প্রেম হয়। প্রেম নিয়ে আমরা কথা বললাম, গান নিয়ে কথা বললাম, দুজনে মিলে যখন একসাথে সময় কাটানো হয় তখন তো গান নিশ্চয়ই সঙ্গী হিসেবে থাকে। তখন আসলে কার গান শোনা হয় বেশি, বা কোন ধরনের গান আপনারা শুনতে স্বাচ্ছন্দ্য বোধ করেন? এখানে আমি বলি, আমি কথা বলি, এটা নিজেদের গান আমরা খুব একটা শোনা হয় না। যেটা ভালো গান হচ্ছে, লেটেস্ট কোনো ভালো গান হচ্ছে, কোনো ভালো শিল্পীর গান হচ্ছে, সেগুলো শোনা হয়। যে ধরনের গান আমরা করি না সেগুলোও শোনা হয়। যেমন আমরা তো রক গানের শিল্পী নই, কিন্তু রক গান শোনা হয়। এবং আরেকটা আমাদের অ্যাডেড অ্যাডভান্টেজ হচ্ছে যে আমার ছেলে রক গান করে, তার কাছ থেকে কিছু ইনফরমেশন আসে এবং সেটা নিয়ে আলোচনা হয়। এই নিয়ে আমাদের সংসার। এবং আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু তোমাকে বলে রাখি, বলে ফেলি, বলার হয়তো কোনো সুযোগ পাবো না এরপরে। সেটা হলো ভালোবাসা যে দিবস আমরা যে পালন করছি এবং আমাদের আলোচনা হচ্ছে ভালোবাসা নিয়ে, ভালোবাসার ব্যাপ্তি কিন্তু অনেক। যেমন ধরো আমরা যতই বলি, এই পাণ্ডিত্যটা তোমাকে একটু করে দিই, দর্শক হয়তো মাফ করবে না আমাকে, ভালোবাসা শুধু প্রেমিক প্রেমিকার প্রেম নয়, মানুষের ভালোবাসা হয় কিন্তু এটা বিশাল ব্যাপার। পৃথিবীতে আজকে সারা পৃথিবীতে যে হানাহানি হচ্ছে, দেশে দেশে মানুষকে মারছে, তারপরেও কিন্তু পৃথিবীটা কিন্তু মানব সমাজটা টিকে আছে কিন্তু ভালোবাসার উপরেই। হ্যাঁ, কোথাও না কোথাও একটা ভালোবাসা মানুষের থাকেই। এই যে কিছুদিন আগে এইরকম আমাদের একটা হতদরিদ্র দেশে এসেছিল কানাডা থেকে এক সাংবাদিক এসে, তার এত ভালো লেগেছে বাংলাদেশ, সে 2 বারের মধ্যে এসছে এবং সে একটা বাড়ি কেনার চেষ্টা করছে, আমি বাংলাদেশে থাকবো। এই ভালোবাসা, তাকে তো আমরা ইনডিউস করি নি যে তোমাদের ভালোবাসা। এই ভালোবাসার বিষয়টা পৃথিবীতে মানব সমাজে থাকেই। এবং অনেক দর্শকের ভালোবাসা আপনারা দুজন পেয়েছেন, এটাও কিন্তু অনেক বড় একটা ব্লেসিং। আমরা তেমন কোনো জাতীয় পুরস্কার পাইনি কেউই, দুজনেই। হ্যাঁ, কিন্তু আমাদের কোটি কোটি টাকাও নেই। আমরা যখন শুরু করেছি তখন এত টাকা ছিল না, প্রচন্ড ভালোবাসা ছিল মানুষের মন জয় করতে পেরেছি, এটা আমরা পেয়েছি। কিন্তু আর পুরস্কার কিংবা টাকা, তার চেয়ে যদি ভালোবাসাটা বেশি থাকে তখনই কিন্তু জীবনটা অনেক সুন্দর হয়, জীবনটা অনেক সুখের হয়ে ওঠে, সাবলীল হয়ে ওঠে। সেই সুখটাই আমাদের আছে। হ্যাঁ, এবং আমরা চাই সেই সুখটা সবসময় আপনাদের থাকুক। আমরা তো গান নিয়ে কথা বললাম, এবার একটু গান শুনি আপনাদের কাছ থেকে। গান তো করলাম, আর কি করো, তুমি একটা গান করো। গান তো প্রেমের গান, সব গানই তো প্রেম। আচ্ছা, ওইটা একই বাঁধনের গানটা করতে পারবা? একই বাঁধনে বল,
এটা করি না, এটা তুমি গাও। এটা ওর গাওয়া, এটা ভালো গান, খুব সুন্দর গান। মনে পড়ছে না আসলে। যে কোনো গানই তো প্রেমের গান, সব গানই ফিল্মের গানগুলো। যেমন দিনের কথা দিনে ভালো, রাইতের কথা রাইতে, তার চেয়ে ভালো লাগে থাকতে তোমার সাথে বন্ধু কি জানি, বশীকরণ তাবিজ করছনি, ও বশীকরণ তাবিজ করছনি। দারুণ দারুণ। কোনো কি তাবিজ আসলে করা হয়েছিল? তাবিজ কবজ করা হয়নি কোনো। তাবিজ কবজ হয়তো আল্লাহই করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, বশীকরণ তাবিজ, এটা কি বশীকরণ তাবিজ? দারুণ। ভীষণ ভালো লাগছে আজকে আসলে আপনাদের সাথে যখন গল্প করছি অনেক ধরনের বিষয় উঠে আসছে। রফিকুল আলম, আপনার কাছে এবারে আসি। হ্যাঁ, বলো। গান তো অনেক গিয়েছেন, হ্যাঁ। প্রেমের গান, বিরহের গান, এবং একই সাথে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, সেখানেও আপনার গান হ্যাঁ। শুনে আমাদের মুক্তিকামী সেনা তারা উদ্বুদ্ধ হয়েছিলেন। আমরা চাই আসলে আপনাদের এই দুজনের গানের সঙ্গে পথ চলে, এবং দুজনের সঙ্গে পথ চলে এভাবেই সুন্দর হোক, সফল হোক। এবং আমরা ভীষণ আনন্দিত হই যখন আপনাদের দুজনকে একসাথে দেখি। আপনাদের দুজনের জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা দিবসের শুভেচ্ছা, ফাল্গুনের শুভেচ্ছা। আজকের দিনটি সহ প্রত্যেকটি দিন আপনাদের খুব উৎসবমুখর এবং খুবই উদযাপনের দিন হোক, সেটি আমরা প্রত্যাশা করছি। তোমাকে এবং অসংখ্য একটু ধন্যবাদ দিয়ে দেই, চ্যানেল আইকেও ধন্যবাদ, এত সুন্দর ফুলের জন্য ধন্যবাদ আমাদেরকে এখানে আরে ডেকেছো। আয়োজনের জন্য ভালোবাসা দিবস খুব আমাদেরকে সুন্দর ডেকেছে। সত্যি চ্যানেল আয়ের কাছে আমরা চিরকৃতজ্ঞ। সবসময় বড় বড় ইভেন্টে আমাদের ডাক পড়ে চ্যানেল আয় থেকে, এবং চ্যানেল আয়কে আমরা বারবার বলে থাকি আমাদের পরিবারের একটা অংশ। সত্যিই তাই, সত্যিই তাই। প্রিয় দর্শক, আজকের আড্ডা এই পর্যন্তই। আশা করছি আপনারা উপভোগ করেছেন। আবারও পরবর্তী আয়োজনে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে এবং বসন্তের শুভেচ্ছা জানিয়ে, ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি।